চারিদিকে এখন একটাই প্রশ্ন, ভারতীয় সেনা গোয়েন্দা দল হঠাৎ ঢাকায় কেন? সেই সঙ্গে আরেকটা ভয়ঙ্কর কৌতূহল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এখন সত্যিই কোণঠাসা? সেনাপ্রধানকে ঘিরে কেন তৈরি হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা, চাপ, এমনকি সন্দেহ? দেশের রাজনীতি কিছুটা টালমাটাল, কিছুটা উত্তপ্ত, তেমনি সেনানিবাসেও বিরাজ করছে চাপা উত্তেজনা, অস্থিরতা। মানুষ কেন বলছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষটির নাম জেনারেল ওয়াকারুজ্জামান? শেখ হাসিনার দেশ ত্যাগের পর তার উপরেই তো বেশি ভরসা করেছিলেন বাংলাদেশের জনগণ। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, শুনলেন সূচনাটুকু। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই এর 4 সদস্যের একটি দল এই মুহূর্তে ঢাকায়। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল কুন্দন কুমার সিং। জানা গেছে এটি কোনো রুটিন সফর নয়। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম, প্রায় 14 মাস পরে ভারতীয় কোনো সেনা গোয়েন্দা দল বাংলাদেশ সফরে এলো। জানা গেছে তারা আলাদাভাবে দেখা করবে বা দেখা করতে চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, বিমান বাহিনী, ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং পদাতিক ডিভিশনের সঙ্গে, মানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। আরো গুরুত্বপূর্ণ, তাদের কক্সবাজার সফরের পরিকল্পনা রয়েছে। কক্সবাজার মানে রামু, রামু মানে 10 ডিভিশন। জানেন কত গুরুত্বপূর্ণ এই 10 ডিভিশনটি, এটি তারা ঘুরে দেখতে চায়। প্রশ্ন হলো, এই সফরের উদ্দেশ্য কি? বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বুঝতে এসেছে তারা, নাকি রাখাইন রাজ্য থেকে মানবিক করিডোর যে দেওয়ার যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউনুস সরকারের যৌথ পরিকল্পনা, এর সঙ্গে কোনো যোগ আছে এই সফরের? মনে রাখবেন, রাখাইন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে নীরব উত্তেজনা বাড়ছে। আপনারা জানেন নিশ্চয়ই, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নতুন করে স্পর্শকাতর হয়ে উঠেছে। ঠিক তখনই ভারতীয় গোয়েন্দা সেনাদলের সফর, যা শুধু নিরাপত্তা নয়, একটি বিশেষ কূটনৈতিক বার্তাও দিচ্ছে বলে মনে করছেন অনেকে। একই সময়ে আমাদের সেনাবাহিনীর ভেতরেও চলছে অস্বস্তির ঢেউ, যেটি শুরুতে আমি বললাম, এক ধরনের অস্থিরতা, এক ধরনের চাপা উত্তেজনা। 25 জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গ্রেফতারি পরোয়ানা, এটি জারির পর আইসিটি এবং সেনাবাহিনীর মধ্যে যেটি টানাপোড়েন, এটি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। একদিকে সেনাবাহিনী বলছে তারা ন্যায় বিচারের পক্ষে আছে, অন্যদিকে অভিযুক্তদের তারা নিজেদের হেফাজতে রেখেছে, যা মানে আদালতের চোখে সম্পূর্ণ আইনি নয়। ফলে সেনানিবাসে অসন্তোষ, বিভ্রান্তি, গুজব সবই বাড়ছে। এমন প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারুজ্জামান কি করছেন? সূত্র বলছে তিনি এই মুহূর্তে কঠিন দ্বিধার মধ্যে আছেন। একদিকে ইউনুস প্রশাসনের প্রতি তার নীরব সমর্থন, অন্যদিকে তার বাহিনীর ভিতরে ক্রমবর্ধমান অসন্তোষ। কোনটাকে কিভাবে সামাল দেবেন তিনি? গত 14 মাস ধরে তিনি তো চেষ্টা করেছেন সবাইকে খুশি রাখতে, ইউনুসকে, উপদেষ্টাদের, জামাতকে, এমনকি তরুণ ছাত্র নেতাদেরও। তাদের কোনো কথাই তিনি কোনো রিয়াকশন দেননি। সেনানিবাসের ইট খুলে নিয়ে যাবে, তার ভুঁড়ি নিয়ে অনেক কটু মন্তব্য করেছে, তিনি কিন্তু এগুলোকে একেবারেই স্বাভাবিকভাবে নরম মনে মেনে নিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আসলে এসবের ফলাফল যে উল্টো হচ্ছে, এটি এখন হয়তো বোঝা যাচ্ছে। জেনারেল ওয়াকারের এই নরম মনোভাব সেনাবাহিনীর ভেতরেও ক্ষোভ তৈরি করেছে। অনেকে এখন প্রকাশ্যেই বলছেন আমাদের সেনাপ্রধান দুর্বল, বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবিত। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। এর মধ্যেই ভারতীয় সেনা গোয়েন্দা দলের আগমন তাকে আরো চাপের মধ্যে ফেলেছে। এই দল অনেকের সঙ্গে বৈঠক করবে এটি বলা হলেও সেনা প্রধানের সঙ্গে তাদের নাকি কোনো বৈঠক হবে না বা দেখা হবে না। এখন তারা দেখা করতে চেয়েছে কিনা বা ওয়াকার দেখা করতে চেয়েছেন কিনা, বিশেষ কোনো মহলের কারণে দেখা করতে পারছেন না কিনা, এমন কোনো চাপ আছে কিনা সেটি বলতে পারবো না, তবে দেখা হচ্ছে না এমনটি জানা গেছে। তার মানে কি? তার মানে এতটাই চাপে আছেন জেনারেল ওয়াকার, অর্থাৎ অনেকটাই কোণঠাসা। এমনিতেই গত 13-14 মাস ধরে দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল। সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একটা ভালো সম্পর্ক ছিল, সেটিও শীতল বলে জানি অনেকদিন ধরে।
আমরা জানি অতি সম্প্রতি জেনারেল ওয়াকার কলকাতা এবং দিল্লিতে মোট 3টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেননি। তার যাবার কথা ছিল, যার ব্যাখ্যা হয়তো তিনি দিয়েছেন সেটি হয়তো ভারত ভালোভাবে নেয়নি, কারণ ভারতের আগ্রহ দেখে ধারণা করা হয় যে ভারত হয়তো জেনারেল ওয়াকারকেই চেয়েছিল, হয়তো তাদের কোনো সলা পরামর্শ থাকতে পারে, হতে পারে। এদিকে ইউনূস প্রশাসনের সঙ্গেও ভারতের সম্পর্ক এখনো কৌশলগত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আম এবং ইলিশ কূটনীতি দিয়ে প্রফেসর ইউনূস যতই চেষ্টা করুন না কেন, পরিবেশ কিন্তু দুই দেশের মধ্যে তিনি উষ্ণ করতে পারেননি। মাঝে মাঝে আবার তিনি উটকো মন্তব্য করে বসেন, তারপরে এটি আবার পুরোপুরি উল্টে যায়। তো বলা হচ্ছে যে ওয়াশিংটনের সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠতা যতটা বাড়ছে, দিল্লি ইউনূস থেকে ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনা গোয়েন্দা দলের ঢাকা সফর হয়তো একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, তা হলো ভারত এখন পরিস্থিতি সরেজমিনে বুঝতে চায়। সরাসরি সরকারের কথায় বা কোনো কূটনৈতিক বার্তায় তারা আর আস্থা রাখতে চাইছে না। এটা যদি সত্যি হয় তাহলে এই সফরকে বলতে হবে একটা সিগন্যাল চেক। বাংলাদেশ সেনাবাহিনী কতটা স্থিতিশীল, এখানে ওয়াকারের নিয়ন্ত্রণ কতটা কার্যকর, কতটা সুসংহত, আর ইউনূস প্রশাসন কতটা কার্যকর, কতটা সক্ষম, কতটা টিকবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো এসেছে এই গোয়েন্দা দল, এটি অনেকে মনে করছেন। জেনারেল ওয়াকারের 14 অক্টোবরের সৌদি সফর বাতিল হওয়ার খবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা আমাদের এক কন্টেন্টে বলেছি। অনেকে বলছেন এই সফরটি আসলে বাতিল হয়নি, আসলে বাধ্য হয়েছেন তিনি বাতিল করতে, কারণ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় বিদেশ সফর মানে নতুন করে নিজেকে আরো বিতর্কের মুখে বা চাপের মধ্যে ফেলা। বলা হয়েছে এটি স্থগিত, এটি হয়তো পরে অ্যামিকেবল বা সন্তোষজনক কোনো সময় মিললে তখন হয়তো তিনি যাবেন। সেই সময়টি কবে, যখন আসবে আমরা বুঝতে পারবো। আবার রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইউনূস প্রশাসনের ভেতরেও নানান হিসাব নিকাশ চলছে বলে মনে হচ্ছে। বিশেষ করে কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে জামাতের অভিযোগ, বিএনপির অভিযোগ, এমনকি এনসিপির অভিযোগ, এসব অভিযোগের কোনো পরিষ্কার জবাব কিন্তু মিলছে না কারো কাছ থেকে। ঠিক আছে, এতদিন ইউনূস ছিলেন না, তিনি তো এসেছেন আজকে, দেখা যাক তিনি কি পদক্ষেপ নেন। তবে সরকারের ভেতরে বিভিন্ন জায়গায় যে ফাটল রয়েছে এটি কিন্তু স্পষ্ট হচ্ছে ক্রমশ। এখন সবকিছুর ঊর্ধ্বে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। এ নিয়ে পরামর্শদাতা পরিষদের মধ্যেও বিভক্তি, মানে উপদেষ্টা পরিষদের মধ্যেও বিভক্তি। একদল বলছে, এক পক্ষ বলছে ফেব্রুয়ারিতে ভোট দিয়ে দিন, আমরা বাড়ি ঘরে চলে যাই। অন্য পক্ষ মনে করছে বা বলছে পরিস্থিতি পরিপক্ক নয়, মানে নির্বাচনটা এখন নয়। এই অবস্থায় জেনারেল ওয়াকার কোন দিকে ঝুঁকবেন? আসলে ঝুঁকবেন বলছি, এটির আগে বোঝা দরকার তার নিজের অবস্থানই বা কতটা সুসংহত। যদিও তিনি বলে রেখেছেন নির্বাচনের সর্বাত্মক সহযোগিতা করবে তার বাহিনী, ইউনূস প্রশাসনকে সহায়তা করবে, কিন্তু সেই বাহিনী এখন যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে, যে ভয় ভীতির মধ্যে তারা রয়েছে, আস্থাহীনতার মধ্যে রয়েছে, আগামী নির্বাচন নিয়েই না আবার সংশয় দেখা দেয়, এটি কিন্তু এখন একটা টেনশনের কারণ হয়েছে। আরেকটা খবর, কেউ হয়তো বলবেন গুজব, তবু আমি শেয়ার করি। শেখ হাসিনা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন, তিনি দিল্লিতে আছেন, সেখান থেকে তিনি দেশের বাইরে যাবেন। তার পাসপোর্ট নেই, কিন্তু একটা বিশেষ কার্ড বা এমন কিছু ডকুমেন্ট দিয়েছে যেটা ভারত সরকার তাকে দিয়েছে অনেক আগে, যেটি নিয়ে তিনি সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারেন। এখন তিনি একটা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন, বলা হচ্ছে প্রায় 7 দিন বা 8 দিনের মতোই সফরটি তার হবে। এবং এটি যে সত্যি হলে এই খবর ইউনূস সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। জানা গেছে শেখ হাসিনা এই সফরে সুইজারল্যান্ড যেতে পারেন, ফিনল্যান্ড যেতে পারেন, আরব আমিরাত যেতে পারেন এবং রাশিয়া সফর করতে পারেন। আরো 2-1টি দেশের কথাও বলা হয়েছে, তবে নিশ্চিত নয় এখনো। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কানেকশন পুনঃস্থাপন। কানেকশন তো আছে, 16 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন, অনেক দেশের সঙ্গে তার সম্পর্ক আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলুন, রাশিয়ার প্রেসিডেন্ট বলুন, অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এটিকে তিনি পুনঃস্থাপন করতে চান এবং তিনি তার বৈধতা ফিরে পাওয়ার চেষ্টা করতে চান। কারণ তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি,
তিনি এখনো প্রধানমন্ত্রী। ইউনূস সরকারকে, প্রফেসর ইউনূসকে অবৈধ দখলদার হিসেবে বলছেন। তার যে সমস্ত অডিও বার্তা আমরা শুনতে পাই সেসব জায়গায় তিনি এইসব কথা বলছেন। এসবের প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই সফর যদি সফল হয়, তিনি যদি যান এবং তিনি যদি সাক্ষাৎ করেন, এর একটা ইতিবাচক ফল কিন্তু আসবে, যেটা আওয়ামী লীগের অনুকূলে যাবে, শেখ হাসিনার পক্ষে যাবে। তাহলে ওয়াকার এবং ইউনূস প্রশাসনের জন্য এটা হতে যাচ্ছে একটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়। শেষ করব, তার আগে রিভিশন দিতে চাই। প্রশ্ন ওই একটাই, ভারতীয় সেনা গোয়েন্দা দল ঢাকায় কেন? তারা আসলে কাকে খুঁজছে, ইউনূসকে না ওয়াকারকে? অর্থাৎ কার কাছে পৌঁছাতে চায়, কার হৃদয়ের কাছে পৌঁছাতে চায় এই গোয়েন্দা দল? আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন দিনভর শুনলাম, তার পরিষ্কার জবাব কে দেবে? সত্যি কি জেনারেল ওয়াকার একা হয়ে পড়েছেন, কোণঠাসা হয়ে পড়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর আসলে আমাদের সকলের জানা দরকার, কারণ অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই ভেঙে যেতে পারে পুরো কাঠামো। সেনাবাহিনীর ভেতরে আস্থাহীনতা, দ্বিধা, সংশয় এবং ক্ষোভ এবং বাইরের কূটনৈতিক চাপ সব একসাথে যদি বিস্ফোরিত হয়, তাহলে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সময়ের কেন্দ্রে কে থাকবেন বলা মুশকিল। আপনারা কি খেয়াল করেছেন কিনা 85 বছর বয়স্ক মানুষটি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার এখন অবসর সময় কাটানোর কথা, তিনি বুড়ো বয়সে ভীমরতি ধরে না, সেরকম যখন ক্ষমতার লোভ, অর্থের লোভে পেয়ে বসছিল, তখন খুব উচ্ছ্বাসের সাথে ক্ষমতার মোহে, ক্ষমতার ঘ্রাণে, যমুনার স্নিগ্ধ বাতাসে তিনি যখন খুব ফুটফুটে তরুণের মতন যা ইচ্ছা তাই করে বেড়ান বাংলাদেশের মানুষকে নিয়ে, যা ইচ্ছা তাই আদেশ জারি করেন, যাকে ইচ্ছা তাকে চাকরিচ্যুত করেন, যাকে ইচ্ছা তাকে এখান থেকে সেখানে বসান, যাকে ইচ্ছা তাকে আমেরিকা থেকে উড়িয়ে এনে দৈনিক দিনমজুর, দৈনিক ডলারে বেতন পাওয়া দিনমজুরটাকে দেশের উপদেষ্টা, নিরাপত্তার দায়িত্ব, এইটা সেটা বানিয়ে দেন এবং শুধুমাত্র কিতাবি ঢঙের কিছু লোককে নিয়ে এই দেশ শাসন করার কথা বলেন। তখন শেষ মুহূর্তে এসে 22 বছরের যুবার মতন তার ফুটফুটে চেহারাটা কোথায় যেন খুঁজে পাওয়া গত কয়েকদিন ধরে একটু ম্লান হয়ে গেছে। চুলগুলো কি একটু উস্কো খুস্কো, চেহারায় কি মালিন্যতার কোনো ছাপ হবে না কেন? এনসিপি কি করলো না করলো, জুলাই সনদে বিএনপি জামাত সই করলো কি করলো না, জুলাই সনদ আসলো কি আসলো না, বাস্তবায়ন হলো কি হলো না, এই টেনশন তো আছেই, রাতের ঘুম হারাম করে দেয়। তার মধ্যে বিএনপির সালাউদ্দিন সাহেব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, আপনি কিন্তু ভাই আমাদের দেশের নিরাপত্তা বাহিনী নিয়ে যা করছেন, কম্মটা কি ঠিক হচ্ছে কিনা ভেবে দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের কোন সরকার, সরকার প্রধান এবং সরকারের দায়িত্বশীল মানুষের সেনাবাহিনী নিয়ে খেলাটা আগুন নিয়ে খেলার মতন যে কোনো দেশের জন্য পৃথিবী, এবং সেইটা কোনো সরকারই করে না। আমরা কি সেই দিকে কিছু তো এগিয়ে গিয়েছিলাম বলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো 85 বছর বয়সের একজন বৃদ্ধকে বিএনপির মনে করিয়ে দিতে হলো, বিএনপির বলতে হলো যে দেখেন দূরত্ব বাড়ায়েন না, সামলাইতে পারবেন না। বিএনপি যখন বলছে আমরা সামলাতে পারবো না, আমরা এই ধাক্কা নিতে পারবো না, আমরা এই ভার নিতে পারবো না, মানে হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে ডক্টর ইউনূসকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি এই ভার নিতে পারবেন না। ডক্টর ইউনূস কি এখন বুঝবে? তাকে কি সেই 12,000 মাইল দূর থেকে আসছে 29 বিলিয়ন ডলারের যেই চাবিকাঠির লোকগুলো, তারা এখনো পারবে এই অবস্থা থেকে রেহাই দিতে? বারবারই বলছিলাম, সরকার আইসিইউতে, সরকার লাইফ সাপোর্টে, এবং দিনকে দিন পরিষ্কার হচ্ছে কিনা জুলাই সনদের নিয়ে যেই ভেজাল তৈরি হয়েছে, এই ভেজাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই উস্কো উস্কো চুল আর মলিন মুখটাকে কি আরো ভারী করে তুলবে? এবং আমাদের সেনাবাহিনী নিয়ে যেই ধরনের আলাপ, যত আলাপ এই 1 বছরে হয়েছে, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এতটা আলাপ কখনো হয়নি। সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে যে আস্থার জায়গাটাতে কেউ কেউ খেলা করেছে, যেখানে একের পর এক সেনাবাহিনী নিয়ে আক্রমণাত্মক কথাবার্তা চ্যাংরা ছেলেপেলেরা, হাঁটুর বয়সী ছেলেপেলেরা বলেছে, যাদের কোনোদিন সেনাবাহিনীর লঙ্কস্ত দূরের কথা, সে একেবারে সিপাহীর ধারে কাছে যাওয়ারও যাদের যোগ্যতা নাই, তারা যখন বাঁশের চেয়ে কঞ্চি বড় বক্তৃতা দিয়েছে, এইসব দেখে দেশের মানুষজন হতবাক। তখন
ডক্টর ইউনূস কি সাবধান হবেন? যে পথে তিনি চলছেন সেই পথ কতটা বন্ধুর, কতটা রিস্কি?